বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে জানেন যে আজকে বিশ্ব শিক্ষক দিবস। সেই শিক্ষক দিবস উপলক্ষে কিন্তু আমরা আজকে যে মানুষটিকে নিয়ে বসেছে তিনি আমারও শিক্ষক। তিনি আমার মতো অনেক হাজারো ছেলের শিক্ষক, হাজারো শিক্ষার্থীর শিক্ষক। কিন্তু তিনি তার শিক্ষায় কিন্তু দীক্ষিত হয়ে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি এবং সামাজিক ভাবে আমরা কিন্তু অবদান রাখতে চাই এই সমাজের জন্য, মানুষের জন্য, দেশের জন্য। আমরা তার সাথে আজকে কথা বলবো যে শিক্ষক দিবসে একজন সফল শিক্ষকের গল্প হলো তিনি শিক্ষার্থীদের মনের এই জ্ঞানের আলো জ্বালিয়ে দেন এবং শুধু বইয়ের জ্ঞান না দিয়ে জীবনের পথে পরিচালিত করেন। শুধু শুধু বইয়ের শিক্ষা নয়, উচ্চ শিক্ষা উচ্চ আমরা আজকে কথা বলবো হাতীবান্ধা এসএস সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকের সঙ্গে। তিনি প্রথমে সহকারী শিক্ষকের দায়িত্ব পালন করেন, এরপর সহকারী প্রধান শিক্ষক, এরপর কিন্তু তিনি শুধু প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন এবং তিনি বর্তমান কিন্তু অবসরপ্রাপ্তের দায়িত্বে রয়েছেন। এখন আমরা প্রথম আমি স্যার আপনাকে আজকে আমাদের লাইভে স্বাগত জানাচ্ছি। আসলে আজকে শিক্ষক দিবস হিসাবে আপনি একজন গুণী শিক্ষক, আমরা সার্বজনীন শ্রদ্ধাশীল গুণী শিক্ষক হিসেবে হাতীবান্ধা যারা আপনার এই শিক্ষায় দীক্ষিত হয়েছে, যারা শিক্ষা অর্জন করেছে, যারা বিভিন্ন কর্মস্থলে বিভিন্ন দেশের জন্য, সামাজিক ভাবে মানুষের জন্য, মানুষের মানব কল্যাণের জন্য অবদান রাখছে, সেই শিক্ষাই কিন্তু আপনার কাছ থেকে আমরা পেয়েছি। সেই সুবিধে সেই আজকে সেই শিক্ষক দিবস উপলক্ষে একজন গুণী শিক্ষক হিসেবে প্রথম প্রশ্ন যেটি করতে চাই, শিক্ষক দিবস দিয়ে আপনার দিবস হিসেবে আপনার আজকের এই শিক্ষক দিবসে আপনার প্রত্যাশাটা কি? ধন্যবাদ মহির। সবাইকে আসসালামু আলাইকুম। প্রজ্ঞার আলোকবর্তিকা এবং মানুষ ও সমাজ গড়ার কারিগর শিক্ষক সমাজের আজকে স্মরণে বিশ্ব শিক্ষক দিবস 5ই অক্টোবর। এটা 1966 সালে ইউনেস্কোর যে সুপারিশমালা ছিল সেই সুপারিশমালায় এটা সিদ্ধান্তটা গৃহীত হয় এবং 1995 সালে এটাকে বিশ্ব শিক্ষক দিবস হিসাবে প্রতিষ্ঠিত হয়। আসলে প্রত্যাশাটা অনেক, প্রত্যাশা থাকারই কথা যে 1966 সালে যখন ইউনেস্কোর সুপারিশমালা প্রণীত হয় এই শিক্ষকদের জন্য, তখন কিন্তু শিক্ষকদের মর্যাদা এবং অধিকার প্রতিষ্ঠার জন্যই এই সুপারিশমালাগুলো প্রতিষ্ঠিত হয়েছিল। তা আজকে 1966 থেকে 2025 প্রায় 61 বছর বা 60 বছরের কাছাকাছি। এতদিনে আসলে আমাদের মতো দেশে শিক্ষকদের কতখানি মর্যাদা রক্ষা হয়েছে সেটা আমার প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হলো শিক্ষকদের যে অধিকার, সেই অধিকারটুকু কতটুকু আসলে শিক্ষকদেরকে দেয়া হয়েছে সেটাও আমার প্রশ্ন। এই বিশ্ব শিক্ষক দিবসে আমি যেটা মনে করি যে উন্নত বিশ্বে শিক্ষকদের যথেষ্ট মর্যাদা রয়েছে। শুধু বিশ্ব নয়, বিশ্ব বাদ দিয়ে যদি এশিয়া মহাদেশের অন্যান্য দেশগুলো বলি, এমনকি দক্ষিণ এশিয়ার যদি অন্যান্য দেশগুলোর কথাও বলি, শিক্ষকদের কিন্তু অনেকটা মর্যাদা রয়েছে। পার্শ্ববর্তী ভারতের শিক্ষকদেরকে জাতীয়করণ করা হয়েছে এবং আমি যতদূর জানি যে তাদের আসলে পিছে ফিরে তাকাতে হয় না। তাদের কোনো আর্থিক চিন্তা, অন্তত বাচ্চাদেরকে লেখাপড়া করাতে গিয়ে, বাচ্চাদের জন্য শ্রম দিতে গিয়ে যে আর্থিক কষ্ট, এই কষ্টটা তাদেরকে আর করতে হয় না। তারা অন্তত আর্থিক চিন্তার থেকে তারা বাইরে আছে, যার জন্য তারা যথাযথভাবে শিক্ষার্থীদেরকে শিক্ষা দিতে পারে। কিন্তু বাংলাদেশ এক্ষেত্রেও আমি মনে করি যে অনেকটা পিছিয়ে আছে। শিক্ষকদের যে মর্যাদা, শিক্ষকদের যে আর্থিক সক্ষমতা, সেটা এখনো আসলে পরিপূর্ণ করতে পারে নাই। মানে এটা কি বলা যায় বৈষম্যের মধ্যে পড়ে কি? অনেকটা বৈষম্যের মধ্যেই পড়ে। আমি নিজের থেকে বলি যে আসলে বাংলাদেশের শিক্ষকদের কতটুকু মর্যাদা দেয়া হয় আমি নিজেই তার প্রমাণ। আমার প্রতিষ্ঠানটা যখন সরকারিকরণ হয় তখন আমাকে বারবার অধিদপ্তর, আমাদের শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ে যেতে হয়েছে এবং সেক্ষেত্রে আমি যেটা দেখেছি যে আসলে একজন প্রধান শিক্ষকের মর্যাদা কতটুকু
এটা আসলে কেউ ওখানে বুঝতেই চায় না। একজন এও অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার যারা দ্বিতীয় শ্রেণীর মাত্র, তাদের টেবিলের সামনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় একটা ফাইল চালানোর জন্য। তা এটা একটা বিষয় আমাকে আসলে কষ্ট পেতে হয়েছে। শুধু তাই নয়, সমাজের শিক্ষকদেরকে আসলে অবহেলিত, আমি মনে করি যে বাংলাদেশের ক্ষেত্রে অবহেলিত শিক্ষকরা, যেটা উন্নত বিশ্বে শিক্ষকদের মর্যাদাকে অনেক বড় করে দেখানো হয় এবং শিক্ষকদের জন্য আলাদা সুবন্দোবস্ত শুধু তাদের সামাজিক মর্যাদার রক্ষার জন্য, যে একটা উদাহরণ দিলেই হয়, যে একজন শিক্ষক যখন একটা ট্রান্সপোর্টে ওঠে, যখন যাতায়াতের জন্য ওঠে, তাকে দাঁড়িয়ে অন্যান্য যারা নাগরিক আছে তারা কিন্তু সম্মান প্রদর্শন করে। তো এটা হলো পার্থক্য। হুম, একজন এও যে অ্যাডমিনিস্ট্রেটিভ শিক্ষাগুরু, অফিসার হ্যাঁ, যেখানে ঘন্টার পর ঘন্টা তার সামনে সে বসে থাকে, তার সামনে দাঁড়িয়ে থাকতে হয়, আর সেখানে দাঁড়িয়ে নাগরিকরা শিক্ষকদেরকে সম্মান প্রদর্শন করে। এটা উন্নত বিশ্বের একটি উন্নত কালচার। বিশ্বের যারা শিক্ষকদের মর্যাদাটা কিভাবে দেওয়া হয়। এই জন্য আসলে দুঃখ যে আমরা এখানে 5ই অক্টোবর পালন করছি বিশ্ব শিক্ষক দিবস, কিন্তু ওই দিনেই শেষ। এরপরে আর আহ, এই শিক্ষকদের নিয়ে কিন্তু বেশি দূর আর কেউ চিন্তা ভাবনা করে না। মানে অর্থনৈতিক ভাবে কি শিক্ষকরা কি শিক্ষা দিতে গিয়ে পিছনে পড়ে কিনা? অবশ্যই অর্থনৈতিকভাবে শিক্ষকরা পিছনে পড়ে। আমি বলি যে একজন শিক্ষকের পেটে খিদার থাকলে একজন শিক্ষককে অনেক কাজ করতে হয়। আমি এই দীর্ঘ আমার শিক্ষকতা জীবনে আমি দেখেছি যে শুধুমাত্র যে ক্লাসে গিয়ে পাঠদান করায় তা নয়, একজন শিক্ষককে রীতিমতো একজন স্টুডেন্টের মতো স্টাডি করতে হয় বাড়িতে, এবং তাকে পূর্ণ একজন পরিপূর্ণ আম, আম, একজন নিয়মতান্ত্রিক ভাবেই আর কি চলতে হয় তাকে প্রতিষ্ঠানে। তাকে এই- কি শিক্ষা দিবে এবং সেই শিক্ষাটা তাদের ধারণ ক্ষমতা কতটুকু হবে, তারা ধরতে পারবে কিনা, এইরকম একটা প্রস্তুতি নিয়ে কিন্তু ক্লাসে উপস্থিত থাকতে হয় এবং তাদেরকে পড়াতে হয়। জি স্যার, স্যার আর একটি সেক্ষেত্রে আমি জি বলি, জি জি। সেক্ষেত্রে যদি পেটে ক্ষুধা থাকে, হ্যাঁ, আমি বাজার করব কি, আমি খাবো কি, এই ধরনের চিন্তা ভাবনা থাকলে কিন্তু এই কাজগুলো তারা যথাযথভাবে কিন্তু করতে পারে না। করতে পারেন, এটাই আর কি হ্যাঁ। সমস্যা। স্যার আর একটি প্রশ্ন, স্যার একজন গুণী শিক্ষকের কি কি গুণাবলী থাকা দরকার বলে আপনি মনে করেন? অবশ্যই গুণী শিক্ষকের অনেক গুণাবলী থাকা দরকার। যেটা বলবো আমি, যে শিক্ষার্থীদের সর্বোচ্চ উৎকর্ষ সাধন, তাকে সামাজিক একটা আহ, মর্যাদায় নিয়ে যাওয়া, একটা পরিপূর্ণ মানুষ হিসাবে, হ্যাঁ, পরিপূর্ণ মানুষ হিসাবে, একজন কারিগর হিসাবে, হ্যাঁ, যা করা দরকার, আমি মনে করি যে শিক্ষককে সেটা করতে হবে। এবং সেই হবে গুণী শিক্ষক, যাকে শিক্ষার্থীরা পছন্দ করবে এবং যার পাঠদানটা যথাযথভাবে গ্রহণ করবে। তবে আপনার কাছে কিন্তু আসলে কিন্তু সবাই কিন্তু সার্বজনীন ভাবে আপনাকে শ্রদ্ধা সম্মান করে। আপনি অবসরপ্রাপ্ত যাওয়ার পর আপনাকে সবাই ফলো আপ করে যে রেজাউল করিম প্রধান স্যার কিভাবে তার শিক্ষক লাইফ কাটিয়েছেন, কিভাবে তার শিক্ষা জীবনটা প্রতিষ্ঠানে সফলতার সাথে কাটিয়েছেন। সেই হিসাবে একটু ছোট্ট করে টিপস দিবেন বাকি শিক্ষকদের উদ্দেশ্যে। না, অবশ্যই আসলে আহ, এটা, আমি যখন শিক্ষকতা পেশায় এসেছি, আমার বাবাও ছিলেন শিক্ষক। যেহেতু শিক্ষক পরিবারের আমি, আমি যখন শিক্ষকতা পেশায় এসেছি, আমি ওই লক্ষ্য নিয়েই এগিয়ে চলেছি যে আমার বাবা যেরকম শিক্ষক ছিলেন, আমার বাবাও কিন্তু একজন নামকরা শিক্ষক ছিলেন হাতীবান্ধায়। তার অনেক গুণী জ্ঞানী শিক্ষার্থী আছে যারা বড় বড় পদমর্যাদা নিয়ে অবসর গ্রহণ করেছে। এইরকম অনেক শিক্ষার্থী ছিল বাবার। বাবার কথা অনেক শুনেছি আমি। আমি যেহেতু খুব ছোট্ট শিশু যখন, আমি তখনই বাবাকে হারিয়েছি, কিন্তু তার কথা অনেক শুনেছি। সেই লক্ষ্যে, আর একই প্রতিষ্ঠানে বাবাও চাকরি করতেন প্রধান শিক্ষক হিসাবে, সেই লক্ষ্যে আমি আসলে শিক্ষকতা পেশাটা গ্রহণ করেছি এবং সেদিন থেকে ওয়াদা করেছি যে বাবার যে স্বপ্ন ছিল সেই স্বপ্নগুলো আমি বাস্তবায়ন সেই করব। লালিত স্বপ্নগুলোই। তার স্বপ্নগুলো বাস্তবায়ন করব এবং বাবার মতো একজন ভালো শিক্ষক হব। স্যার একটু এখন আমি একটু এখন শিক্ষকতা পেশাটাকে একটু ভিন্ন আঙ্গিকে একটু কথা বলতে চাই। যে আজকাল দেখছি অধিকাংশ শিক্ষকেরা রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে যাচ্ছে বা জড়িয়ে গেছেন। এটাকে আপনি কিভাবে না, দেখছেন? এটা আমি মোটেই ভালো চোখে দেখি না। শিক্ষকতা আসলে আমরাও পড়েছি, হ্যাঁ, রাজনৈতিক সাপোর্ট থাকতে পারে, বাট একবারে ওতপ্রোতভাবে রাজনীতির সঙ্গে জড়িয়ে শিক্ষকতা পেশাকে
হ্যাঁ, পেশায় থেকে আসলে রাজনীতি করাটা সম্ভব নয়। রাজনীতি যখন মাথায় থাকবে তখন তো শিক্ষকতা মাথায় থাকবে না। আর শিক্ষকতা যখন শিক্ষক হিসেবে মাথায় থাকবে তখন কিন্তু রাজনীতি মাথায় থাকবে না। রাজনীতি করার কথা নয় কোনো শিক্ষকের। কিন্তু দেখা তারপরেও যাচ্ছে যদি গোপনে গোপনে হ্যাঁ, চলছে আর যদি কি। যদি কোনো শিক্ষক এটা করে থাকে তাহলে সে সঠিকভাবে শিক্ষকতা করতে পারবে না আমি মনে করি। যে আপনি দীর্ঘদিন শিক্ষকতা পেশায় ছিলেন, আপনার দৃষ্টিতে শিক্ষার গুণগত মান উন্নয়নে কি কি পরিকল্পনা নেওয়া প্রয়োজন বলে মনে করেন? অনেক পরিকল্পনা নেওয়া প্রয়োজন আমি মনে করি যে আসলে আহ, আমাদের বর্তমান তো একটা সামাজিক অবক্ষয় ঘটেছে। সেটা হলো যারা টিন এজেড, অর্থাৎ যাদের বয়ঃসন্ধিকাল, এই বয়ঃসন্ধিকাল পিরিয়ডটাকে আমাদেরকে নার্সিং করতে হয়। এটা খুব কঠিন একটা পিরিয়ড আমি মনে করি। অন্তত শিক্ষার্থীদের জন্য খুব কঠিন একটা পিরিয়ড। যে সময় আমাদেরকে নার্সিং করতে হয়, তা সেই সময় আসলে শিক্ষার্থীদের খুব পাশাপাশি থাকতে হয়। শিক্ষককে বন্ধু হিসেবে গ্রহণ করতে হয়, শিক্ষককে আবার মাঝে মাঝে শাসনও, শিক্ষার্থীদেরকে আবার মাঝে মাঝে শাসনও করতে হয়, আবার বন্ধু হিসেবে গ্রহণও করতে হয়, এবং তাদেরকে কাউন্সিলিং করে যে অনৈতিক কাজগুলোর থেকে তাদেরকে বিরত কিভাবে রাখা যায় সেটার একটা কৌশল অবলম্বন করতে হয়। তা আমি মনে করি যে আহ, শিক্ষকতা পেশায় শিক্ষকতা পেশার সবচেয়ে বড় দায়িত্ব যেটা, সেটা হলো শিক্ষার্থীদেরকে একটা উম, গুণী মানুষ হিসাবে এবং সমাজের একজন ভালো মানুষ হিসাবে তৈরি করতে শিক্ষকদের অনেক কৌশল অবলম্বন করতে হয়। সেই কৌশলগুলো সমস্ত কৌশল অবলম্বন করলে আমি মনে করি যে শিক্ষার্থীরা একজন ভালো মানুষ হবে। সেই কৌশলগুলো অবলম্বন করা প্রত্যেকটা স্কুলে প্রয়োজন এবং আহ, প্রত্যেকটা শিক্ষকের প্রয়োজন। তো আছি আমরা একটি শেষ প্রশ্ন করব যে আপনার শিক্ষকতা পেশায় স্মরণীয় কি এমন ঘটনা ঘটেছে যা দর্শকদের সামনে আপনি তুলে ধরতে চান? স্মরণীয় ঘটনা আসলে শিক্ষকতা পেশায় বিশেষ কোনো স্মরণীয় ঘটনা নাই আমার। আমি যতদিন শিক্ষকতা করেছি অনেকগুলা ঘটনাই আমার স্মরণীয়। তো সবচেয়ে যেটা বেশি মনে পড়ে যে আমার প্রতিষ্ঠানটা বেসরকারি ছিল। এই প্রতিষ্ঠানটাকে সরকারিকরণ করতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। আমাকে আহ, অনেকবার অধিদপ্তরে যেতে হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ে যেতে হয়েছে। তাই এটার যে এই কষ্টের বিশেষ এমনকি আহ, করোনার সময়, যে সময় আহ, হোটেলে ভাত বিক্রি হয় না, হ্যাঁ, হোটেলগুলো বন্ধ, সেই সময়ে আমি ঢাকায় অবস্থান করেছি, শিক্ষা মন্ত্রণালয়ে গিয়েছি। শিক্ষা মন্ত্রণালয়ের ক্যান্টিনগুলো বন্ধ ছিল, না খেয়ে, হ্যাঁ, আমাকে থাকতে হয়েছে এবং যথেষ্ট কষ্ট করতে হয়েছে। এইটার ফসল যখন আমি পেয়েছি, এটা 2018 সালের 11ই এপ্রিল, যেদিন প্রজ্ঞাপন জারি হয়েছে সরকারি হিসাবে, সবচেয়ে আমাকে বেশি আনন্দদায়ক করেছে। এবং আমার সাথে যারা শিক্ষক শিক্ষার্থী আমার ছিল, সবাই আনন্দ পেয়েছে এবং আমরা ওই দিনের কথাটা আমি ভুলতে পারবো না। এটাই আমার স্মরণীয় ঘটনা, যে যে মুহূর্তে আমরা খবরটা পেয়েছি। মানে সেটা আসলে ঐতিহাসিক একটি একটি হ্যাঁ, হ্যাঁ। মনের একটা আবেগের জায়গা থেকে যে কাজটা হয়েছে সেটা সবার প্রত্যাশা ছিল, হুম, শিক্ষক এবং শিক্ষার্থীদের সেই প্রত্যাশাটা পূরণ হয়েছে। বলেছে। তবে আর একটি স্যার বিষয় সেটি হচ্ছে যে হাতীবান্ধা এসএস সরকারি না হওয়া অবধি কিন্তু আপনি প্রথমে সহকারী শিক্ষক, তারপর সহকারী প্রধান শিক্ষক, তারপর দেখা গেছে যে আপনি প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। এই যে সময়টাতে, এই সময়টাতে এসএস স্কুলের অনেক গুণী শিক্ষার্থী, অনেক কৃতি শিক্ষার্থী কিন্তু দেশের বিভিন্ন আনাচে কানাচে সরকারি দপ্তরে, বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মে, বিভিন্ন সামাজিক প্ল্যাটফর্মে তারা অবদান রাখছে। আপনার জানা মতে যে এসএস স্কুলের শিক্ষার্থীরা আসলে এইরকম সারা দেশে যে ছড়িয়েছে, এটির অবদান রাখছে, এটাকে শিক্ষক হিসেবে আপনাকে কেমন লাগে? অবশ্যই ভালো লাগে যখন একজন শিক্ষার্থী সে আমাদের খোঁজ করুক আর না করুক, যখন আমরা আহ, শুনি যে আমার অমুক শিক্ষার্থী, হ্যাঁ, পুলিশ প্রশাসনে বিসিএস ক্যাডার হয়েছে, হ্যাঁ, তারপর যখন শুনি যে প্রশাসনিক ক্যাডার হয়েছে, যখন শুনি যে শিক্ষা ক্যাডার হয়েছে, যখন শুনি যে ভালো একজন রাজনীতিবিদ হয়েছে, যখন শুনি যে একজন ভালো মানুষ হয়েছে, একজন সমাজসেবক হয়েছে, তখন কিন্তু অত্যন্ত ভালো লাগে। তারপরও আমি বলবো যে আমি যে কথাটা প্রথমে বলেছি, যে খোঁজ করুক আর না করুক, আমি মনে করি যে আহ, প্রায়
100% না হোক 90% শিক্ষার্থী চেষ্টা করে শিক্ষকদের সঙ্গে যোগাযোগ রাখতে এবং অন্তত খোঁজ খবর রাখতে। আমি বিভিন্ন সামাজিক প্ল্যাটফর্মে দেখেছি যে খুব ভালো জায়গায় চান্স পেয়েছে, দেখা গেছে যে ওই স্কুলের যে স্কুলে সে শিক্ষার্থী সেই স্কুলের প্রধান শিক্ষকের সাথে সাক্ষাৎ করেছে, বা তার যে শ্রদ্ধাভাজন শিক্ষক তার সাথে সাক্ষাৎ করেছে, বা ওই অবসরপ্রাপ্ত শিক্ষক হলেও কিন্তু সাক্ষাৎ করছে। এই যে সাক্ষাৎটা আপনাদের শিক্ষক এবং টিচারের মধ্যে যে একটা সম্পর্কটা, এটা আসলে দৃঢ়তা কতটুকু বলে আপনার এই মানে সামাজিক ভাবে অবশ্যই তুলে দৃঢ় ধরা যাবে? সম্পর্ক। আমি যদি মনে করি, আমি নিজেও শিক্ষার্থী ছিলাম এক সময়, আমার শিক্ষক এখনো বেঁচে আছেন। আমি এখনো ওই শিক্ষকদেরকে আমি আমার বাবা মায়ের পরে স্থান দিই। হুম। আসলে বাবা মায়ের স্থান তো আসলে শিক্ষকরা দখল করতে পারবে না কখনো, কিন্তু বাবা মায়ের পরের স্থান যেটা, সেটা আমি শিক্ষকদেরকে দিয়ে থাকি। আর আমিও মনে করি যে আসলে একজন যদি প্রকৃত শিক্ষক হয়, সেও কিন্তু ওই বাবা মায়ের পরের স্থানটা দখল করতে পারবে একজন আহ, শিক্ষক হিসেবে। বাবা মায়ের যে পরের স্থানটা সেটা কিন্তু দখল করতে পারবে। তো এইটাই হলো দৃঢ়তা, যে একজন গুণী শিক্ষক বাবা মায়ের পরের যে তৃতীয় স্থানটা আছে সেই তৃতীয় স্থানটা সে দখল করে নেয়। মানে এটাই হলো শিক্ষক এবং শিক্ষার্থীর শিক্ষার্থীর একটা সম্পর্ক। ধন্যবাদ। আমরা আজকে কথা বললাম, আমরা আজকে যার সাথে কথা বললাম তিনি কিন্তু আমারও শ্রদ্ধাভাজন, একদম শ্রদ্ধাভাজন পরম শিক্ষক। তার কাছ থেকে কিন্তু আমার এই শিক্ষক লাইফে কিন্তু আমি অনেক কিছু পেয়েছি, এবং এই হাতীবান্ধা বাসের অনেক শিক্ষার মান কিন্তু আমার মতো ছেলের মাঝে তিনি ছড়িয়ে দিয়েছেন। এমনকি তিনি প্রধান শিক্ষক থাকা অবধিও কিন্তু আমার সেই সময় কিন্তু তিনি ইংরেজি, আমার জানা মতে তিনি কিন্তু ইংরেজি প্রধান শিক্ষক থাকা অবস্থায় কিন্তু ক্লাস নিতেন তিনি। এটাই ছিল তার গুণীটা, তার মধ্যে যে এতটা গুণ। আমরা আজকে তাকে এই যে লাইভে, আমি ছাত্র হিসেবে তাকে লাইভে এনে আমি নিজেকে ধন্য মনে করছি। দর্শক, আজকে বিশ্ব শিক্ষক দিবসে আমরা কথা বললাম হাতীবন্ধ এস এস সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব রেজাউল করিম প্রধানের সঙ্গে। এরপর আমরা চাবো যে আসলে এই শিক্ষক দিবসের শিক্ষার যে আসলে মান ধরে রাখতে, তেমনি কিন্তু শিক্ষকদের দিকে তাকানোর প্রতি প্রধান উপদেষ্টা এবং সরকারের যারা দায়িত্ব প্রাপ্ত রয়েছেন তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করলে, এই বলে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম।